ওদের দিকে তাকিয়ে কোনো লাভ নেই রোজি। এখন স্বয়ং ভগবান এসে বললেও আমি তোমায় ছাড়বো না। কোনো অনুরোধই আমাকে টলাতে পারবে না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি রোজি। তোর দুটি পায়ে পড়ি লক্ষ্মী, এবারের মতো আমায় ক্ষমা করে দে। তোরা গুরুমাকে ফোন টোন করিস না। কথাগুলো আগে ভাবতে পারছিস, এখন বলে কোনো লাভ নেই। তোর মনে আছে রোজি, 2 বছর আগে তুই যখন ঝামেলা করেছিলি গুরুমা তোকে কি বলেছিল? তোকে বলেছিল এটাই তোর শেষ সুযোগ। আর লক্ষ্মীকে এই বাড়ির সব দায়িত্ব দিয়ে বলেছিল তোর যদি কোনো রকম এধার ওধার দেখে তোকে যেন খোল থেকে বের করে দেয়। আমি তো বলছি আমি আর কখনো এরম করবো না। বাজে বকিস না রোজি। তোকে বিশ্বাস করা মানে যেতে ঝামেলা ঘরে নেওয়া। প্রথম দিন থেকেই তুই ঝামেলা শুরু করেছিস। এই তো গুরুমা তোকে 1 বছরের জন্য পাটনায় পাঠিয়েছিল, তখন তো আমরা বেশ ছিলাম, তখন তো কোনো ঝামেলা ছিল না। তারপর ওই যে কান্নাকাটি করে ফিরে এলি, অমনি ঝামেলা শুরু হয়ে গেল। একদিনের জন্য আমাদের তিষ্ট দিস না রোজি। লক্ষ্মী ঠিকই বলেছে, তোর কোনো ক্ষমা নেই। দয়া কর লক্ষ্মী, এই শেষবারের মতো আমাকে ক্ষমা করে দে। তুই গুরুমাকে এসব জানাস না, ফোন করিস না গুরুমাকে। আমাকে একটা সুযোগ দে লক্ষ্মী। রানী, এই পার্বতী, তোরা গুরুমাকে ফোন করিস না। শোন না, গুরুমা এবার যদি জানতে পারে না, আমাকে দল থেকে খল থেকে সব জায়গা থেকে তাড়িয়ে দেবে রে। তো সেটাই হওয়া উচিত। হ্যাঁ লক্ষ্মী, আমাকে শেষবারের মতো একটা সুযোগ দে বোন। কেমন আমি তোমার কোনো বোন টোন নই রোজি। একদিন তোমরা নিজে থেকেই বাড়ি থেকে চলে যেতে চেয়েছিলে, আমি তোমাদের আটকে ছিলাম, আমাদের আত্মীয় মনে করে এই বাড়িতে থাকতে দিয়েছিলাম। ছি রোজি ছি, তুমি এইভাবে তার প্রতিদান দিলে। এই পার্বতী রানী, এই তোরা গুরুমাকে ফোন করিস না। তোরা আমার এত বড় ক্ষতি করতে পারিস না। না রোজি, শুধু তুই সকলের ক্ষতি করে যাবি তাই না? সবার একরকম দিন যায় না রোজি, সেটা বোধহয় তুই ভুলে গেছিস। না, সত্যি আমি খুব ভুল করেছি। আমি বুঝতে পেরেছি আমি খুব অন্যায় করেছি। লক্ষ্মী শোন, তোরা তো আমার মতো নোস বল। তোরা পারিস না আমাকে ক্ষমা করে দিতে পারিস না? এতক্ষণ তুমি ফোনা তুলছিলিস, এখন মিলিয়ে যাচ্ছিস কেন? শুনি আমাদের কাছে না ক্ষমা চেয়ে লক্ষ্মী আর ফিরকির কাছে ক্ষমা চাই। ওরা যেটা বলবে সেটাই হবে। কত খারাপ কথা বলেছিস, কত অপমান করেছিস, এমনকি গায়ে পর্যন্ত হাত তুলেছিস। ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে লক্ষ্মী মাটিতে শুয়ে থাকে, শুধু তোকে খাট ছেড়ে দিয়েছে। আর তুই রোজি, লক্ষ্মী রে, এবার আমাকে ক্ষমা করে দে লক্ষ্মী। এবার তোরা যা বলবি তাই হবে, সব তোর মতেই হবে। তুই খাটে শুবি, তুই আর ফিরকি। আমি ও ঘর থেকে চলে যাব, দরকার হলে ভাতের হাঁড়ি আলাদা করে ফেলবো। শুধু তুই গুরুমাকে কিছু বলিস না, গুরুমাকে ফোনটা করিস না লক্ষ্মী। তুই আমায় থাকতে দে, আমি তোদের সব ফিরিয়ে দেবো, সব। তোমাকে শেষবারের মতো ক্ষমা করলাম রোজি। কিন্তু একটাই শর্তে। যে কোনো শর্তে, তোর যে কোনো শর্তে আমি রাজি আছি লক্ষ্মী। বেশ, তোমরা এই বাড়িতে থাকতে পারো, তবে আগের মতো করে নয়। আগে তোমরা এই বাড়িতে আত্মীয়ের মতো, কাছের মানুষের মতো থাকতে। এখন থেকে তোমরা এই বাড়ির আশ্রিত, শুধুই আশ্রিত। লক্ষ্মী, তোর এই অপমান আমার শিরায় শিরায় ঢুকে গেল রে। তুই নিজেও জানিস না এর পরিণতি কি হবে। লক্ষ্মী, এবার থেকে তুই যা বলবি সেটাই হবে।
তুই যেমনটা বলবি তেমনটাই চলবে। এই রোজই আজ কথা দিল তোকে। ঠাকুর বোধহয় ইচ্ছা করেই দুজনের নাম এতটা মিলিয়ে দিয়েছে। এবার আমাকেই সাহস করে কিছু করতে হবে। বিদিশা, এ কি ফোন নাম্বারটা তোমার কাছে? আমি খুঁজছি। এটা তোমার কাছে কেন? না মানে পড়ে গেছিল তাই তুলে রাখলাম। ও আচ্ছা। এটা কার নাম্বার গো? এটা ওই নীলাদের টিচার খুঁজছি না, রুমা দিল কন্ট্যাক্টটা। কবে থেকে আসবেন উনি? না এখনো তো কিছু ঠিক হয়নি, মানে কথাই তো বলিনি এখনো। ফোনে কথা বলতে হবে। এদিকে মায়ের ওষুধটা সেটাও শেষ হয়ে গেছে। সুব্রতকে একবার পাঠাতে হবে ওষুধটা আনতে। মা যদি ওষুধ না পান তাহলে খুব বিরক্ত হবে না? তাহলে আমি কথা বলে রাখবো। না মানে যদি তুমি চাও তবেই। তুমি কথা বলবে? বলো না, ভালো তো বলো। থ্যাংক ইউ বিদিশা। ফিরকি, ফিরকি। হ্যাঁ বলো। হ্যাঁ পীযূষ, তুমি আর আধ ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করো, খুব জরুরি কথা আছে। কেন, কিছু হয়েছে? এই আধ ঘন্টার মধ্যে কি করে যাবো বলো তো? আমার তো হবে না, আমি ব্যস্ত আছি তো একটু। ও, আমি এদিকে তোমার কথা ভেবে ভেবে মরছি, আর তুমি? আচ্ছা কি এমন ব্যস্ততা শুনি? তুমি এসে গেছো? তুমি তুমি কোথায় আছো পীযূষ? আর ওটা কার গলা? কি হলো, চুপ করে আছো কেন? কোথায় আছো? শুনে মনে হলো মেয়ের গলা। হ্যাঁ আমারও তো তাই মনে হচ্ছে। শুনো, হয় তুমি আমার সাথে আধ ঘন্টার মধ্যে দেখা করো, আর নয়তো আমার মুখ আর কোনোদিনও দেখতে হবে না। হ্যালো 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 হ্যালো। বান্ধবীর সাথে খুনসুটি হচ্ছে। আমার পরীক্ষা কবে মামা? মঙ্গলবার সকাল 10টা থেকে। ও বাবা, তাহলে তো এসেই গেল। হ্যাঁ দিদি, তবে এই কটা দিন একটু মন দিয়ে পড়াশোনা করলে তাহলেই হবে। আর এটা আমাদের ফিরকির জন্য খুব ইজি একটা এক্সাম। কি ফিরকি, এই কটা দিন মন দিয়ে পড়বে তো? আমায় নতুন কিছু শিখতে হবে গো মামা। হ্যাঁ সামান্য, তবে শিখিয়ে দিলেই তুমি পারবে। দিদি, আমি ভাবছিলাম যে আর অল্টারনেটিভ ডেতে নয়, আমি এই কটা দিন রোজই আসবো পড়াতে। তাহলে তো ভালোই হয়, কিন্তু তোমারও তো ওই বছরের শেষ পরীক্ষাটা এগিয়ে আসছে, সেখানেও তো তোমায় সময় দিতে হবে। ফিরকি, তুমি একটু বাইরে গিয়ে খেলো, মামার সাথে আমি দুটো কথা বলে নিই। যা। আচ্ছা। আসলে বাড়িতে পড়াশোনার পরিবেশ একেবারে নেই, দেখেছো তো, রোজই কিছু না কিছু লেগে আছে। তাই ফিরকিকে যদি একটু বাইরে পড়ানোর ব্যবস্থা করা যায় খুব ভালো হয়। কি হয়েছে ভাই, তোমার এত মন মরা লাগছে? না কিছু না। ও, দিদিকে বলতে সংকোচ হচ্ছে? না দিদি, আসলে টাকা পয়সার একটু টানাটানির জন্য এখনো ফর্মটাই ফিল আপ করতে পারিনি। কিন্তু তুমি যে বৃত্তি পেতাম তো দিদি, কিন্তু এই ফাইনাল ইয়ারের 80,000 টাকাটা আমাকেই পে করতে হবে। আর ওটা যদি আমি পে করতে না পারি তাহলে যে কটা ক্যাম্পাসিং হবে তার একটা ইন্টারভিউতেও আমি ডাক পাবো না। চাকরি, পরীক্ষা সব কিছুই অন্ধকারে ঢেকে গেছে দিদি। আচ্ছা, ওই তুমি যে কয়েকটা টিউশনি পড়াতে, সেখান থেকে? এই লকডাউনের জন্য দিদি সব কটা টিউশনই হাতছাড়া হয়ে গেছে। আর তাছাড়া নতুন করে তো কেউ আর ডাকছেও না পড়াতে। আর তারপরে ওই আমফানের জন্য আমার বাড়ির একটা দেওয়াল পড়ে গেছে, রান্নাঘরের আমার চাল উড়ে গেছে। তাই যে কটা টাকা জমিয়েছিলাম ফিস দেওয়ার জন্য সব কিছুই বাড়ির কাজে লাগিয়ে দিয়েছি। কি করবো বলো দিদি, আগে তো মাথার ছাদ, তারপরে তো সব কিছু। আচ্ছা, আমি আমার ব্যবসার জন্য কিছু টাকা জমিয়েছি, আমি যদি সেটা তোমায় দিয়ে দিই? এইসব কি বলছো দিদি? দিদি আমি জানি না।
আমি জানি না তুমি কত কষ্ট করে তিল তিল করে ফিরকির পড়াশোনার জন্য টাকাগুলো জোগাড় করেছো। না না দিদি, আমি মরে গেলেও ওই টাকা নিতে পারবো না দিদি। তাতে কি ভাই, ফিরকি পড়াশোনা সবে শুরু হয়েছে, সারা জীবন সে অনেক সুযোগ পাবে। আর তোমার সারা বছর এত পড়াশোনা করে, না না ভাই, তীরে এসে এভাবে তরিটা ডুবতে দিও না, আমার কথা শোনো। তরি যদি ডোবার থাকে দিদি, তাহলে কেউ তা আটকাতে পারবে না। তুমি একদম চিন্তা করো না, আমি টাকা জোগাড় করার ব্যবস্থা করছি। তুমি বরং তোমার ঠাকুরের কাছে প্রার্থনা করো, তাহলেই হবে। বিদিশা কি বলার জন্য এখনই দেখা করতে বলছে? কোনো প্রবলেম হয়নি তো? দিদি আমি বরং এখন আসি। হ্যাঁ, আমি সন্ধ্যাবেলায় এসে ফিরকিকে পড়িয়ে যাবো, কেমন? আমি আসি। এই মানুষটা আমার কেউ নয়, কিন্তু সারাক্ষণ আমার স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করে যাচ্ছে। আর যারা আমার নিজের লোক, আমার দলের লোক, তাদের মধ্যে কেউ কেউ আমার ক্ষতি করার জন্য হে ভগবান, তুমি শুধু আমার ভাইয়ের সাথে থেকো। তোমাদের বাড়িতে আমাকে টিউশন পড়াতে যেতে হবে, তাও আবার অন্য একজন মানুষকে চিট করে? না না বিদিশা, এসব তুমি কি বলছো? পীযূষ, এতে চিট করার কথা কোথায় আসছে? আর তুমি বলো, তুমি এত নেগেটিভলি কেন নিচ্ছ ব্যাপারটাকে? পীযূষ, আমি অনেক কষ্টের নাম্বারটা চেঞ্জ করেছি। আর তাছাড়া ভগবানও এটাই চায় পীযূষ, নইলে সেম নাম সেম নাম্বার, শুধু লাস্ট ডিজিটটাই আলাদা। তুমি বলো এটাকে কি বলবে? হলেই বা বিদিশা, মানুষ দুটো তো এক নয়, মানুষ দুটো তো আলাদা। না না, আমি এভাবে অন্য একজনের কাজ কেড়ে নিতে পারবো না, এটা অন্যায়। আর তাছাড়া বিদিশা, তোমার বাড়ির লোকজন যদি জানতে পারে তাহলে তারা কি ভাববে ভেবে দেখেছো? পীযূষ, আমি এত কিছু জানি না কোনটা অন্যায় কোনটা ন্যায়, কিন্তু আমি এইটুকু জানি যে এই টিউশনটা পেলে তুমি অনেকটা টাকা পাবে, যেটা এই মুহূর্তে তোমার কাছে খুব ইম্পর্টেন্ট। কিন্তু তাই বলে আর কোনো কিন্তু নয় পীযূষ। আর তাছাড়া উনি তো রোমাদিকে জানিয়েছেন যে ওনার পক্ষে এখন নতুন করে টিউশন নেওয়া সম্ভব নয়। উনি যথেষ্ট ব্যস্ত মানুষ আর যথেষ্ট উপার্জনও করেন আশা করি। এটাকে কি ঠকানো বলে বলো পীযূষ? এই সুযোগটাকে যদি কাজে না লাগাই, সেটা তো আমাদেরই বোকামি হবে, তাই না? আর একটা কথা পীযূষ, পরীক্ষার ফর্ম ফিল আপ করতে না পারলে, কোনো জায়গায় কোনো চাকরি না পেলে আমাদের সম্পর্কের পরিণতি কি হবে, সেটা কি ভেবে দেখেছো? ঠিক আছে, আমাদের বাড়িতে তোমাকে পড়াতে হবে না, তাহলে এটা নাও, এটা নিয়ে ফর্ম ফিল আপ করো। এসব কি বলছো তুমি বিদিশা? ছি, আমি এটা কি করে নিতে পারি? কেন নিতে পারবে না? ও আচ্ছা, আমি দিচ্ছি বলে আমার হেল্প নেবে না, তাই তো? পীযূষ, আমি মানছি যে যা করছি সেটা ঠিক করছি না, কিন্তু তুমি বলো এছাড়া কি আমাদের সামনে কোনো উপায় আছে? দুটো মাত্র রাস্তা খোলা আছে পীযূষ, হয় নীলাদ্রিকে পড়ানোর কাজটা নাও, আর নয়তো এটা। এবার বলো কি করবে তুমি? বললাম তো বিদিশা, আমি মরে গেলেও এটা নিতে পারবো না। আর তাছাড়া আমি যদি আমার নিজের জন্য এইটুকু করতে না পারি, তাহলে তোমার দায়িত্ব নেব কিভাবে? ভাগ্যিস তোমায় ফোন করেছিলাম, না তো জানতেই পারতাম না তোমার নতুন গার্লফ্রেন্ডের কথা। সত্যি করে বলো তো, কে ছিল তখন নতুন গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমি ওকে খুব ভালোবাসি। দেখবে নাকি, তোমার থেকে অনেক বেশি সুন্দর দেখতে। এই কথাটা বলতে তোমার লজ্জা করছে না? এতে লজ্জা পাওয়ার কি আছে? দেখো, ওমা,
তুমি চেনো ফিরকিকে? হ্যাঁ, এবার কিন্তু মাথার ওপর দিয়ে জল যাচ্ছে রোজি। তুমি যদি এখনই ওদের অপমানের জবাব না দাও না, তাহলে সারা জীবন ওই মামের ঘানি টেনেই চলতে হবে বলে দিলাম। হ্যাঁ, এই মারবো কষি এক থাপ্পড়। তখন থেকে কানের গোড়ায় ভ্যান 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 করেই যাচ্ছে, একই কথা সমানে বলেই চলেছে। কি করব বলো, না বলে যে থাকতে পারছি না। তোমায় অপমান করেছে ভাবলেই তো গখানে একবারে জ্বলে যাচ্ছে। এই জন্য বলেছিলাম রোজি, অত ভালো সেজো না লক্ষ্মীর কাছে। তুমি তো আমার কথা শুনলে না, উল্টে ওর রান্নার ব্যবসার টাকা পর্যন্ত তুলে দিয়ে এলে। এখন কি হলো? হ্যাঁ, কি হলো এই রিটা, তুই জানিস না কেন টাকাটা লক্ষ্মীকে আমি দিয়েছি? ওই ক্লাবের সব লোকগুলো লক্ষ্মীর পরে, লক্ষ্মীর সাপোর্টে আমাদের এসে থ্রেট করে গেল। জানিস না সেটা? লক্ষ্মীকে ওই ব্যবসা করার টাকাটা দিয়ে ওকে আমি হাতে রাখতে চেয়েছিলাম। ভুলে গেলিস সব? কিন্তু একটা কথা শুনে রাখ, ওই ব্যবসায়ী হবে লক্ষ্মীর সর্বনাশের শুরু। এমন হাল করব, না বাইরে মুখ দেখাতে পারবে, না ঘরের ভেতর। কি বলছো কি? ফিরকি একজন হিজড়ের মেয়ে? তুমিও চমকাচ্ছ বিদিশা, আর 5 জনের মতো তুমিও দিদিকে হিজড়ে বলে অপমান করছো। তুমি জানো না বিদিশা, দিদি কত কষ্ট করে ফিরকিকে মানুষ করেছে। ফিরকির পড়াশোনার জন্য এখনো কত ঝড় ঝাপটা সহ্য করে চলেছে। তুমি এতদিন আমাকে এই চিনলে পীযূষ? উনি হিজড়ে হোক বা নাই হোক, আমার কাছে ওনার আসল পরিচয় উনি একজন মানুষ। আমি ভয় পাচ্ছি অন্য কারণে। আমার বাড়িতে যদি ফিরকির আসল পরিচয়টা জানতে পারে, তাহলে তোকে অপমান করে তাড়িয়ে দেবে। নীলাদ্রির সাথেও বন্ধুত্ব রাখতে দেবে না। এমনিতেই মা দিদি ওকে অপছন্দ করে, আর তুমি তো জানো ওদের মানসিকতা। সে ভয় তো আছেই, কিন্তু আমি ভাবছি অন্য একটা কথা। কি কথা? আর একটা সমস্যা আছে বিদিশা। আসলে আমি তো ফিরকিকে পড়াই, আর ওর সামনেই অ্যাডমিশন টেস্ট। এবার এখন যদি আমি নীলাদ্রির টিউশনটা নিও, আমাকে কিন্তু রোজই ফিরকিকে পড়াতে আসতে হবে। হ্যাঁ, আমিও ভাবছি সেটা। দেখো, উপায় তো একটা বের করতেই হবে। আর তাছাড়া সত্যিটা যখন জেনেই গেছি, তখন আজ থেকে আমাদের বাড়িতে ফিরকিকে বাঁচানোর দায়িত্ব আমার। কিন্তু তোমাদের বাড়িতে গিয়ে আমি বলবোটা কি? আমি সবটা বুঝিয়ে বলে দিচ্ছি। দেখো, আমি বাধ্য হয়ে নীলাদ্রির টিউশনটা নিচ্ছি। আমি চাকরিটা পেয়ে গেলেই কিন্তু এই টিউশনটা ছেড়ে দেবো, আর যার কাজ তাকেই ফিরিয়ে দেবো। তারপর তোমার বাড়ির সবাইকে আমি সমস্ত সত্যিটা জানিয়ে দেবো। তাতে ওনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। বেশ। লক্ষ্মী, এই লক্ষ্মী। আয় রানী। লক্ষ্মী বল। পদ্মার সাথে দেখা হয়েছিল। ও বললো যে 3 জন ছেলে হোম ডেলিভারি খাবে বলেছিল না? হ্যাঁ। ওর সঙ্গে আরো 4 জন ছেলে বেড়েছে। এ তো খুব ভালো খবর রানী। ভালো বলেই ভালো, খুব ভালো। আরো আছে, শোন। ও বলেছে তোর রান্না যদি ওদের খুব ভালো লাগে না, ওরা কলেজের আরো ছেলেদের সাথে কথা বলবে। হ্যাঁ রে রানী, ওরা জানিয়েছে যে কবে থেকে ওরা খাবার নিতে চায়। আর পদ্মাটাই বা কি আজকে তো একটু আসলে পারতো। না না না, ও এখানেই আসছিল, আমার সাথে রাস্তায় দেখা হলো, তাই তোকে বলে দিতে বললো। ও তুই বাবুদের বাড়িতে কাজে যাচ্ছে, যদি দেরি হয়ে যায় তাই চলে গেল। তাও বটে। শোন, ও
ওরা বলেছে তুই যদি আজ থেকেই খাবার দিতে পারিস তো ওরা আজ থেকেই খাবে। তাহলে তো আবার এদিকে সব জোগাড় যন্ত্র করতে হবে। করতে তো হবেই, আর দেরি করে কি লাভ বল? চল দুগ্গা দুগ্গা করে নেমে পড়। আবার কি ভাবছিস? একটা কথা তো মাথাতেই আসেনি রানী। কি? দেখ, ওরা তো আমাকে চেনে না, পদ্মার কথাতেই খাবার নিতে রাজি হয়েছে। এখন যদি ওরা আমার পরিচয় জেনে যায়, মানে ওরা যদি জেনে যায় যে আমি একজন হিজড়ে, আর খাবার নিতে যদি রাজি না হয়, তাহলে এত স্বপ্ন, এত জোগাড় সবটাই নষ্ট হয়ে যাবে রে।